কেমন আছেন আপনারা? অনেকদিন ধরে আমার কোনো আউটডোর শ্যুটের ভিডিও আসেনি, আর মনটাও একটু ঘুরুঘুরু করছিল, তাই কলকাতা থেকে 117 কিলোমিটার দূর চলে গেলাম খড়গপুরে। কিন্তু আউটডোর শ্যুট করতে গিয়ে যে এরকম একটা বিপদের পাল্লায় পড়তে হবে সেটা কোনো আশা ছিল না। সকালবেলা সুন্দর ওয়েদার দেখে এক কাপ চা খেয়ে বেরিয়ে গেলাম শ্যুটের লোকেশনের দিকে। ফুরফুরে হাওয়ায় জার্নিটা খুবই সুন্দর ছিল, আর জার্নিটা যত না সুন্দর ছিল তার থেকে শুটিং লোকেশনটা কিন্তু আরও সুন্দর ছিল। খড়গপুর থেকে আজকে শুটিং লোকেশনে পৌঁছাতে সময় লেগে গেছে আরও আধা ঘন্টা মতন, প্রায় 34 কিলোমিটার। কিন্তু এই মনোরম আবহাওয়ায় যে পরে আমাকে বিপাকে ফেলে দেবে সেটা আমি কোনোভাবেই বুঝতে পারিনি। এমনকি বিপাক ঘটেছিল তার জন্য তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, তাই না কি? শুটিং লোকেশনে কিছুটা আগে একটা ছাওয়া দেখে স্কুটিটাকে পার করে দিলাম, আর বাকি ইকুইপমেন্টগুলো নিয়ে এবার হেঁটে হেঁটে যেতে হবে আমাদের ডেস্টিনেশনের দিকে, কারণ এর আগে গাড়ি নিয়ে যাওয়ার মতন কোনো রাস্তাই নেই। এরকম একটা জায়গায় কুকিং ভিডিও বানানোর ইচ্ছা অনেক দিন ধরেই ছিল, তাই এরকম একটা লোকেশনে যখন কুকিং ভিডিও শুট করার প্ল্যান হলো মনটা খুশি হয়ে গেছিল, আর আজকের পৌঁছাতে পেরে আরোই যেন আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছি। তো ছোটখাটো নদী নালা আর ধান খেতের মাঝখান দিয়ে একেবারে হন হন করে এগিয়ে গেলাম। আর খড়গপুরে যারা আছো তারা যদি এই লোকেশনটাকে চিনে থাকো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর এরকমই আরো অ্যাডভেঞ্চারাস কুকিং ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে হবে। তো লোকেশনে পৌঁছে সবার আগে ড্রেস চেঞ্জ করে নিলাম, অনেকদিন পরে এই শেফ কোটটা পরলাম। তো তোমরাই বলো কেমন লাগছে এই ড্রেস পরে? তো ঘুরতে ঘুরতে খড়গপুর চলে এসেছি, আর তার মধ্যে এরকম একটা সুন্দর জায়গা দেখতে পেয়েছি যেখানে কি আমার একটা কুকিং ভিডিও না শুট করলে চলে কি চলে না, তো সমাজ মেনে নেবে না। আর সমাজ মেনে নিলে আমার ফ্যানরা মানবে না। তো এই জায়গায় আজকে আমরা স্পেশাল একটা ফিশ ফ্রাই বানাতে যাবো, একবারে ইজি, 5 মিনিটে রেডি হয়ে যাবে, না 15-20 মিনিট লাগবে। তো এরকম সিনের সঙ্গে খাবারটা কেমন লাগে চলুন আপনারাই সেটা কমেন্টে জানাবেন। এই লোকেশনে আসার সময় রাস্তা থেকে কিছু পমপ্লেট মাছ তুলে নিয়েছিলাম, সেখানে কাটানোর মতন পরিস্থিতি ছিল না, কিন্তু সঙ্গে চাকু ক্যারি করেছি, তো ভয় কিসের। তো পমপ্লেট মাছগুলোকে আগে সুন্দরভাবে ডানা পাকনা কেটে তার নাড়ি ভুড়ি বের করে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। আজকের ফিশ ফ্রাইটা কিন্তু আমাদের বাঙালিদের ফিশ ফ্রাই না, আজকের ফিশ ফ্রাইটা একটু সাউথের ইনফ্লুয়েন্স আছে, মানে সাউথ ইন্ডিয়ায় যেভাবে মাছ ফ্রাই করে খাওয়া হয়। এখানে রেসিপির ইনগ্রিডিয়েন্টের মাপঝোপ নিয়ে একেবারে চাপ নেবেন না, আমি পুরো ইনগ্রিডিয়েন্টের লিস্ট ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি। যদি কোনো ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েটারের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যায় আর তারা যদি আউটডোর শুটিং করতে চাও, আমাকে একটা কথা বলো, তোমরা কি যেভাবে প্ল্যান করে বেরাও সবসময় প্ল্যান মাফিক কি কাজ হয়, নাকি আমার পরে যা হলো সেরকম তোমাদের সঙ্গেও কোনো সময় হয়েছে? মাছগুলো ডানা পাকনা নাড়িভুড়ি বাদ দেওয়ার পরে কয়েকটা হাফ মার্ডারের কাট লাগিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর রেসিপিতে ব্যবহার করবো বলে বাজার থেকে একটা নারকেলও তুলে এনেছিলাম। তো সেই নারকেলটা ফাটি এক নিঃশ্বাসে তার জল শেষ করার পরে খানিকটা অংশ ভেঙে আমার বন্ধুকে দিয়ে দিলাম সেই নারকেলটা কুড়িয়ে দেওয়ার জন্য। ও যতক্ষণ নারকেলটা করেছিল ততক্ষণে আমি স্টোভটা জ্বালিয়ে নিয়ে তার মধ্যে কয়েকটা তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, খানিকটা গোটা গোলমরিচ, গোটা ধনে আর গোটা জিরে, সঙ্গে খানিকটা নুন দিয়ে বেশ খানিকক্ষণ ভালোভাবে সেঁকে নিয়েছিলাম। যখন দেখলাম মশলা দিয়ে সুন্দর একটা গন্ধ আসা শুরু হয়ে গেছে আর জিরেগুলো কড়াইয়ের উপর ডিসকোডান্স শুরু করে দিয়েছে, তখন কোরানো নারকেলগুলো দিয়ে স্লো জালে ভাজতে থাকলাম যতক্ষণ না নারকেলগুলো ব্রাউন হয়ে যায়। মশলার সঙ্গে নারকেল কোড়া দিয়ে এরকমভাবে ভেজে নিলে নারকেলের তেলটা বেরিয়ে আসে আর তার থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আর স্বাদ আসে। আর নারকেলটা যতক্ষণে ব্রাউন হচ্ছে ততক্ষণে চলুন রসুন আর আদাগুলো রেডি করে নেওয়া যায়। আর ভিডিও শুরুতেই যে বলেছিলাম যে ভিডিও বানাতে গিয়ে আমাকে বিপাকে পড়তে হয়েছিল, সেটা শুরু হয়ে গেল ঠিক এখান থেকে। রসুন আর আদা ছাড়াতে না ছাড়াতেই আকাশ ধীরে ধীরে মেঘলা হওয়া শুরু হলো। তাও ভাবলাম যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা কমপ্লিট করে নেওয়া যায়, তাই ছাড়িয়ে নেওয়া আদা রসুনগুলো শিলনোড়ার উপর রানিং ট্রান্সফার করে তার সঙ্গে শুকনো খড়ায় ভেজে না সেই নারকেল, গরম মশলা আর শুকনো লঙ্কা, তেজপাতাগুলো একসঙ্গে দিয়ে বাটা শুরু করলাম। এই মশলাগুলোকে বেশ খানিকক্ষণ শিলনোড়ায় বেটে নেওয়ার পরে যখন দেখলাম একটুকুনি আয়ত্তে এসে গেছে, তার সঙ্গে তেঁতুল আর সর্ষে দিয়ে যতটা সম্ভব একেবারে মিহি একটা পেস্ট রেডি করে নিলাম। দর্শকের কাছে এখানে আমি একটু ক্ষমা চেয়ে নিয়েছি, আমি কিন্তু শিলনোড়ার ব্যবহার সেরকম একটা করি না, তাও চেষ্টা করেছি যতটা সম্ভব মিহি পেস্ট একটা রেডি করে নেওয়া। মশলাটা যখন রেডি হয়ে গেছে পুরো মশলাটাকে ভালোভাবে কাছিয়ে নিয়ে মাছের ওপর দিয়ে দেবো, আর তার সঙ্গে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। এখানে নুনটা একটু চেপে ব্যবহার করবেন, কারণ মশলা তৈরির সময় আমরা আগেই নুনের ব্যবহার করেছি। 1 চামচ তেল আর খানিকটা হলুদ দিয়ে প্রয়োজন পড়লে একটু জল দিন। যেহেতু মশলা তৈরির সময় আমি কোনো জলের ব্যবহার করিনি, তাই একটুকুনি জলের ছড়া মেরে ম্যারিনেটটাকে পাতলা করে নিয়ে মাছের হাত পায়ে যেখানে পেরেছি ম্যারিনেটটাকে ভালোভাবে লাগিয়ে দিয়েছি। আপনাদের হাতে সময় থাকলে মাছটাকে আধ ঘন্টার জন্য এরকমভাবে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিন, কিন্তু হাওয়ার গতিবেগ বাড়তে দেখে আর আমার অপেক্ষা করা ওখানে সম্ভব হলো না, তাই ওপর থেকে সামান্য বেসন গুঁড়ো ছড়িয়ে দিয়ে মাছগুলোকে ভালোভাবে বেসনে কোট করে কড়াইয়ে তেল গরম করে নিয়ে একে একে মাছগুলো গরম তেলের মধ্যে ছাড়া শুরু করলাম। মাছটা ডিপ ফ্রাই হবে না, শ্যালো ফ্রাই হবে। মাছগুলো যখনই তাওয়ার উপর দেওয়া শুরু করলাম তখনই হাওয়ার বদল শুরু হয়ে গেল। একেবারে দমকা হয় কলা পাতাটা উড়ে নিয়ে তো চলে গেল, তো গেলই, আবহাওয়া যেন বলে উঠলো ফিশ ফ্রাই বানানোর প্ল্যান করেছিস, বানিয়ে দেবো মাছের ঝোল, এইবার দেখ আমার রং বদল। আর খানিকক্ষণের মধ্যেই ঝেপে এত জোরে যে বৃষ্টি হলো জায়গা থেকে সব জিনিসপত্র তুলে পালাতে বাধ্য হলাম। তো হাফ শুট শেষ করতে না করতেই বৃষ্টি নেমে গেছে, আর কোনোভাবে কাঁচা মাছ তাওয়ায় দেওয়ার পরেই গুটিয়ে দৌড় মেরেছে। শ্যুটটা তাও কমপ্লিট করবো, বাড়িতে গিয়ে ফ্রাই করে খাবো, মাছটা নষ্ট করবো না। কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেল, যেহেতু একটা ডেস্টিনেশনে এসেছিলাম শ্যুট করবো বলে, কিন্তু শেষ পর্যন্ত হয়ে উঠতে পারলো না।
পুরো ভিজে চপচপে গা নিয়ে কোনোভাবে জিনিসপত্র গুছিয়ে ওই জায়গা থেকে পাঠিয়েছে। কিন্তু হঠাৎ তো বৃষ্টির মধ্যে বাড়ি যেতে যেতে হঠাৎ করে রাস্তায় একটা জায়গা পড়লো, সেখানে দেখছিলাম কাকা রান্না করছে। তো আমরা যখন আউটডোর শুটিং করবোই হয়েছি, তো রান্নাটা আউটডোরেই হোক, দেখা যায়। ভিডিওটার জন্য কিন্তু যত সম্ভব শেয়ার আর লাইক চাই, এতটা হার্ডওয়ার্ক করছি। তো কাকা সেই কাঠের জ্বলন্ত আগুনের মধ্যে আমাদের তাওয়াটাকে আবার বসিয়ে দিলাম, আর ওপর থেকে বেশ খানিকটা তেল ঢেলে তেলটা গরম হতে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে কড়াইয়ের আশেপাশে ভালোভাবে ছড়িয়ে দিয়ে আগে যে 10% মাছটা কুক হয়েছিল সেই মাছগুলোই আবার একে একে কড়াইয়ে চালান করে দিলাম। ইচ্ছা থাকলে যে উপায় বের হয়, এই কথাটার আসল মানে মনে হয় এই ঘটনাটা না হলে আমি ঠিকভাবে জানতেই পারতাম না। আজকের ভিডিওটা কুকিং করতে গিয়ে ভিজে গেছিলাম না ভিজে যাওয়ার পরে কুকিং করছি সেটা ঠিক বলতে পারবো না, কিন্তু বিশ্বাস করো পুরো চপচপে ভেজা গায়ে কাঠের আগুনের পাশে বসে তাপ সেঁকতে কিন্তু বেশ ভালোই লাগছিল। মাছের এক সাইড বেশ কড়া করে ভাজা হয়ে গেলে সেটাকে পাল্টে দিয়ে অন্য সাইডও আবার কড়া করে ভাজা হতে দিলাম। এখানে আপনাদের হয়তো দেখে মনে হতে পারে মাছের এক সাইডটা পুড়ে গেছে, আমারও সেরকম মনে হয়েছিল, কিন্তু পরে খাওয়ার সময় বুঝতে পারলাম পোড়ার তো কোনো চিহ্নই নেই, উল্টে মাছের স্বাদ খুবই অসাধারণ লাগছিল। কিন্তু এটা তো আপনাদের মানতেই হবে কি যে কাঠের আগুনে রান্নার স্বাদ সত্যিই আলাদা হয়। মনের ভেতর যে আলাদা একটা এক্সাইটমেন্ট চলছিল সেটা বোঝা মুশকিল হচ্ছিল কিসের, এরকম বৃষ্টির মধ্যে কাক ভেজা হয়ে আগুনের পাশে বসে আর তাপ শেখার, নাকি ভিডিওটা ক্যান্সেল হয়ে যাবে বলে মন খারাপ করে বাড়ি চলে যেতে যেতে রাস্তায় এরকম ভাবে ভিডিওটা কমপ্লিট করার। তা না হলেও বৃষ্টির এই ভেজা গন্ধের সঙ্গে ভাজা মাছের গন্ধটা মিলিয়ে যে আলাদাই একটা আমেজ তৈরি করছিল সেটারও হতে পারে। সত্যিই বলছি গন্ধটা কিন্তু অসাধারণ আসছিল, একেবারে চুমু। দাঁড়ান, ভিডিওটা শেষ হয়ে গেছে বলে এক্ষুনি চলে যাবেন না, এখন একটা এক্সাইটিং মুভমেন্ট বাকি রয়েছে। মাছটাকে সুন্দর করে গার্নিশ করবো বলে ব্যাগে কিছুটা পেঁয়াজ, লেবু আর কারি পাতা ক্যারি করেছিলাম। এবার পেঁয়াজটাকে স্লাইস করে প্লেটের ওপর সাজিয়ে যেই পাতি লেবু খুঁজতে ব্যাগে হাত দিলাম, বেশ খানিকটা দূরে একেবারে কান ফাটানো একটা বাজ পড়লো। এখানে যদি ক্যামেরাটা না চালু থাকতো তাহলে হয়তো আমাকে আশেপাশের এলাকায় আর খুঁজে পাওয়া যেত না। তাও কাজের দিকে ফোকাস করার চেষ্টা করলাম, তারপরে লেবুটাকে স্লাইস করে প্লেটের উপর দিয়ে একে একে মাছ ভাজাগুলো যখন সাজিয়ে রাখলাম তখন মনে হলো না শেষ পর্যন্ত কাজটা কমপ্লিট হয়েছে। জানি সেরকম সুন্দর একটা প্লেটিং করতে পারিনি, কিন্তু এই পরিস্থিতিতে এটা আশা করি এইটুকুনি আপনারা মেনেই নেবেন। কিন্তু মাছ ভাজা থেকে এত সুন্দর একটা গন্ধ আসছিল, তাতে পেটে ছুঁচো তো বুকডাউন মারা শুরু করেছিলই। আর বিশ্বাস করো এতক্ষণ ধরে এতটা যে আমরা করছিলাম, আলটিমেটলি এটা মুখে যাওয়ার পরে সব অবশ্যই। আর আমি যতক্ষণ মাছ ভাজাটা খাচ্ছি আপনার ভিডিওটাকে লাইক করুন, আর যতটা পারবেন প্লিজ শেয়ার করুন, আর কমেন্ট বক্সে হাই হ্যালো বা ভিডিওটা কেমন লাগলো সেটা বললে আমি সত্যিই খুশি হব। খুব শীঘ্রই দেখা হবে আবার একটা ভিডিও নিয়ে কোনো অ্যাডভেঞ্চারাস রেসিপির সঙ্গে।